যে কোনো সময় জুলাই সনদ সই করতে বিএনপি প্রস্তুত, এমনটা জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনও তার দল আমন্ত্রণ পায়নি। রাষ্ট্রের বিভিন্ন বিষয় সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা কার্যত শেষ হয়েছে। এরই মধ্যে যে কোনো দিন জুলাই সনদ ঘোষণার প্রস্তুতিও চলছে। শিগগিরই সেটি নিয়ে আরেক দফা বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে। এই আলোচনার প্রধান অংশীজন বিএনপি সনদে সই করতে প্রস্তুতির কথা জানিয়েছে। আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। তবে বিএনপির একমত হওয়া ও ভিন্ন মতের বিষয়ের বাইরে অন্য কিছু এই সনদে থাকলে নির্বাচন বিলম্বের পায়তারার চেষ্টা হবে বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব উপ কমিশনের আমরা একমত হয়েছি। সালাউদ্দিন আহমেদ সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বানও জানান। 2024 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবে। উল্লেখ করেন, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 5ই আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা দেখছেন না তিনি। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। জানান, গেল বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, শুধু মাদক বহনকারী নয়, এবার গডফাদারদেরও ধরা হবে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। পঙ্গু হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ আদেশ দেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে পা হারানো এক জুলাই যোদ্ধা। বলেন, এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগও দেওয়া হয়নি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রবিবার সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে আহত সাক্ষী। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন। তিনি তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। এর আগে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। মানিক মিয়া এভিনিউতে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সেখানেই বিকাল 5টায় জাতির সামনে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে থাকবে শেখ হাসিনা শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের চিত্র। পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচারসহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের। ছাত্র গণ অভ্যুত্থান 2024-কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। গত বছরের 5 আগস্ট থেকে ঘোষণাপত্র কার্যকর হবে। এর আগে 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ থাকবে সকল কলকারখানা, ব্যাংক, অফিস ও আদালত। এদিন উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কারা উপস্থিত আছেন সেখানে, কি বলছেন বক্তারা, জানাবেন।
করি দেখুন আমরা যেটা কিছুক্ষণ আগেই কিন্তু এই রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ তার শহীদের স্মরণে কিন্তু আজকে এই রবীন্দ্র সভার যে উত্তরার যে রবীন্দ্র সভা সেখানে কিন্তু বলা যায় যে তার এই মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয়েছে। আর সেক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই যে এখানে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু এই মঞ্চটি উদ্বোধন করা হয় এবং সেখানে ছিলেন মৎস্য এবং কি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং কি জ্যেষ্ঠ সিনিয়র সদস্য সচিব ছিলেন এনসিপির তাসনিম জারা সহ আরো অনেকে এবং কি শহীদ এবং নিহতদের পরিবারের সদস্যরাও তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমি যদি একটু বলতে চাই যে তারা মূলত যে বিষয়টি তারা বলছেন যে 2024 সালে যারা আন্দোলন করেছে তারা আগামীতে রাষ্ট্র সংস্কার করবে এবং ফেসিবাদের বীজ যেখানে আছে সেটাকে উপফলতে হবে। এই বিষয়টি কিন্তু আসলে বলেছিলেন যে যিনি প্রধান অতিথি প্রাণী এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি কিন্তু জানিয়েছেন এমনকি এছাড়াও গণ অভ্যুত্থানে নানা বিষয় তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তি সহ এমনকি নিহত পরিবারের সদস্যরা। এমনকি এখানে বলা যায় যে গণ অভ্যুত্থানের যে প্রিয়জনের হারানো ব্যাপার সেই এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি বলতে চাই জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করা হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধুমাত্র সিটি কর্পোরেশনের জন্য নয়, এই মুরালটি তৈরি হবে শুধুমাত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন জায়গায় রাজধানী বা উত্তর সিটির মধ্যে যে বিভিন্ন জায়গায় এই শহীদদের স্মরণে মুরাল তৈরি করার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমনকি যে পরিবর্তনের আশা শহীদদের রক্ত দিয়েছেন সেই সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে। আমরা সেটা কিন্তু মেনে নেবে না বা সংস্কার হতেই হবে, রাষ্ট্র সংস্কার হতেই হবে সেই বিষয়টি কিন্তু দুইবার তিনি একাধিকবার উচ্চারণ করেছেন এই তাসলিম জালা সদস্য সচিব তো জ্যেষ্ঠ সদস্য সচিব। তো এই আসলে পরি বিষয়টি হচ্ছে এখন যারা বক্তব্য দিচ্ছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিচ্ছেন এমনকি সাধারণ যারা আছেন নিহত পরিবার সদস্য তারাও বক্তব্য দিচ্ছেন। তো এই ছিল এখান থেকে করি সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। বাড়তি শুল্ক 20% নেমে আসায় সাময়িক স্বস্তি মিললেও উদ্যোক্তাদের শঙ্কা এখনও কাটেনি। রপ্তানিকারকরা বলছেন প্রতিযোগী দেশ ভারত ও চীন তাদের বর্তমান শুল্ক হার আরও কমিয়ে আনলে বিপাকে পড়বে বাংলাদেশ। আর নতুন করে শুল্ক না কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়লে পোশাকের ক্রয়াদেশ কমার শঙ্কা তো আছেই। এজন্য আত্মতুষ্টিতে না ভুগে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ তাদের। বাংলাদেশি পণ্যের উপর 20% বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো 35%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই শুল্ক হার কাছাকাছি হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নাই। এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। কাজেই তাদের যদি 30% থেকে 20% চলে আসে তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়ব। সিমিলারলি ভারতের 25%, কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু এই 25% থেকে 20% এবং 20%-এর কমও হতে পারে, আমরা শুনছি 15% হতে পারে। ব্যবসায়ীরা বলছেন নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয় তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় 5 থেকে 10%। এতে করে শঙ্কা আছে 20% পর্যন্ত চাহিদা কমার। আর তাহলে উদ্যোক্তাদের শঙ্কা ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও। মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা তো বাড়বে। সেই বাড়তির দামের কারণে হয়তোবা কোথাও কিছুটা সেল কমবে। সেল কমলে আমাদের কিছু অর্ডার কমতে পারে, যেগুলো আমরা আশঙ্কা করছি। আর তাই বাড়তি শুল্ক 20% নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে দাবি বন্দর, জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার। ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো আছে, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং খরচ, আমাদের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে। প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটাতে যাতে আমরা পিছিয়ে না পড়ি। শিল্প উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার। আর এর জন্য গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, তবে বাস্তব চিত্র তেমনটা নয়। ঢালাওভাবে দোষ খোঁজার প্রবণতা দুঃখজনক, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থ বছরের রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, দুর্বলতা থাকতে পারে, তবে দেশের অর্থনীতিবিদদের অনেকেই সরকারের ভালো কিছুই দেখছেন না। পরিকল্পিত নেতিবাচক সংবাদ না করে সরকারের ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। যারা দেখে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিটিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। ভালো দেখতে করে এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ দরকার, ভ্রান্ত পথে যেতে পারি, এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। এখানে মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। বিনামূল্যের পাঠ্য বই নিয়ে ছাপাখানার কাছে যেন জিম্মি হয়ে আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মানহীন বই। গত বছরও বিতরণ করা ৭৭টি প্রকাশনীর প্রায় ১৬ লাখ মানহীন বই চিহ্নিত হয়েছে। এনসিটিবি বলছে, অনিয়ম করলেও তাদের কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। শিক্ষা গবেষকরা বলছেন, ছাপা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে না পারলে এই জিম্মি দশা থেকে মুক্তি মিলবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই। তাই জানুয়ারির শুরুতে তো নয়, নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত ৪ মাস। তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন। গত বছরও মানহীন বই দিয়েছে ৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকে ৪৮টি ছাপাখানা এবং মাধ্যমিকে ২৯টি ছাপাখানা দিয়েছে মানহীন বই। চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় ১৬ লাখ। মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিবি। নিয়ম না মানলে অর্থদণ্ড। যে সকল প্রেসে এগেনস্টে মানহীন বই দেওয়া হয়েছে তাদেরকে আমরা শোকজ করেছি। রিপ্লেস করার কথা বলা হয়েছে, 15 দিনের মধ্যে রিপ্লেস করবে। যদি রিপ্লেস না করতে পারে তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিবিতে সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে। তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে। এনসিটিবি বলছে, ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। প্রিন্টিংয়ের ইকোসিস্টেমে বাংলাদেশে 116টা প্রেস আমাদের সর্বত্র পার্টিসিপেট করে। তার মানে এরাই ঘুরে ফিরে কাজগুলি করতে থাকে আর কি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রকাশকদের এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে বই ছাপানো কার্যক্রম। অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভি যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে, মানে প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় যে ভবিষ্যতে আমরা স্টেপ নেব, ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না। বন্ধ হওয়া অত্যন্ত জরুরি, না হলে আমাদের রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা প্রতি বছরই হবে, ভবিষ্যতেও হবে। চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে এনসিটিভি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার সরকারি 7 কলেজকে বিজ্ঞান, কলা, ব্যবসায় শিক্ষা ও আইন এই 4টি অনুষদে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান জানান, বদরুন্নেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চলবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার নিমিত্তে এই বিভাগ 9/7/2025 তারিখে অনুমতি প্রদান করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার স্কুল কলেজের সিলেবাসে ইসলাম বিরোধী অনেক বিষয় রেখেছিল, যার ফলে সমাজের নৈতিকতার অবক্ষয় হয়েছে, এমনটা বলছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করে। এই সিলেবাসগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিবর্তন করা হয়েছে, সেখানে অনেক ইসলাম বিরোধী আইটেমও করেছে, মানুষের চরিত্র বিধ্বংসী কাজকামও সেখানে চালু করেছে। সামনে যাতে এই ধরনের কোনো ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী, চরিত্র বিরোধী কোনো জিনিস না থাকে সে ব্যাপারে আমরা বলেছি।
জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁদপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি চাঁদপুর সদর হাসপাতালে। আমরা জানি যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 5 শতাধিক রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আমরা সকাল থেকে দেখছি যে প্রায় কয়েকশো রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে সময় মতো যে চিকিৎসা সেবাটি তারা পাচ্ছেন না, যার কারণে এখানে যারা আসছেন বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশ, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছেন। সিজনাল সমস্যার কারণে এখন রোগীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে তাদের আসলে চিকিৎসা দেওয়া মোটামুটি হিমশিম খাচ্ছেন। তো আমার সাথে একজন সচেতন নাগরিক বলবো, আপনি মানুষের সাথে কাজ করেন, সমস্যা নিয়ে আপনি দেখেন যে এই যে অপ্রতুল স্বাস্থ্য সেবা, তো আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রতিদিন প্রায় সহস্রাধিক রোগী এখানে আসে, আউটডোরে চিকিৎসা হচ্ছে, এখানে কোনো বিন্দু মাত্র সিট খালি নেই। আমি এটা দাবি করছি অন্তত এটাকে বিশেষায়িত হাসপাতাল করা উচিত। এটাকে আরো 250 যোগ করে 500 শয্যা বিশিষ্ট। আমরা আরেকজনের সাথে আমরা কথা বলতে চাই। এখানে আমরা দেখেছি যে পরিবেশ, হাসপাতাল যে পরিবেশ সেটি পর্যাপ্ত নয়। যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের স্বল্পতা রয়েছে, যার কারণে পরিচ্ছন্নতা ঠিকমতো হচ্ছে না। এটা হাসপাতালে এসে চিকিৎসা নিতে যারা এরকম ভোগান্তিতে পড়েন তাদের কষ্ট। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করছেন, তো এখানকার যে পরিবেশ কি আসলে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে যথেষ্ট আপনি মনে করছেন? বিষয়টা হচ্ছে আপনারা নিজেরাই দেখছেন যে এখানে অসংখ্য মানুষ গাদাগাদি করে সেবা নিতে আসছে। এই পরিবেশটাকে যদি আরেকটু ঢেলে সাজানো যায়, সাধারণ মানুষকে যদি দৌড়গোড়ায় সেবাটাকে নিশ্চিত করা যায়, তাহলেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতাটা আমাদের আসবে। মৌলিক একটা জিনিসের মধ্যে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আমরা সবাই চিন্তা করি কিন্তু ফিকির করি না। এই ফিকিরের জায়গাটাকে যদি আমরা একবারে সুচারুরূপে সাজাই এবং সেই অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করি, আমার মনে হয় এটা পসিবল। মৌলিক চাহিদার মধ্যেই যেহেতু চিকিৎসাটা, এটাকে নিয়ে আরেকটু ভালো চিন্তা করা উচিত। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা দেখছিলাম যে আসলে মানুষের যে মৌলিক সমস্যার সেটি স্বাস্থ্য এর মধ্যে একটি, কিন্তু স্বাস্থ্যসেবা পেতে এসে মানুষের যে ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে চাঁদপুর জেলা শহরে। আমরা এখানকার জেলা প্রশাসক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে একটি নতুন মেডিকেল কলেজ এবং সেখানে ক্যাম্পাস তৈরি হচ্ছে এবং এই স্বাস্থ্যসেবা দ্রুত যেন সমাধান করতে পারে, মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেইটা নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এই ছিল আমার কাছে। তা আমরা পরবর্তীতে অন্য কোনো জেলায় যাব, সেখানকার সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে নবম, দশম ও কলেজ শাখার পরীক্ষা। বুধবার থেকে শুরু হবে সীমিত পরিসরে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রতিনিয়ত পীড়া দিচ্ছে তাদের। এদিকে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়ে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। বিমান বিধ্বস্তের 12 দিন পর রবিবার থেকে খুলে দেওয়া হয় উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। সোমবার নেওয়া হয় নবম, দশম এবং কলেজ শাখার পরীক্ষা। তবে সহসায় শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। বিমান দুর্ঘটনার পর এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। সেদিনের ভয়াবহতার কথা মনে করতেই এখন আতকে উঠছেন অনেকে। তবে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস শুরুর প্রয়োজন বলছেন শিক্ষার্থী অভিভাবকরা। যা হয়েছে এটা তো এখন শুধরানো যাবে না, এটা তো অ্যাজ ওয়েল একটা অ্যাক্সিডেন্ট। তো আমরা চাইতেছি আমরা সবাই এখন মিলেমিশে শোকটা কাটানোর জন্য। এই জায়গায় পাড়া দেওয়ার সাথে সাথেই বুকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমাদের বাচ্চা সুস্থ আছে বলে যে আমাদের ভালো লাগতেছে সেটা না, আসলে সবার ভিতরেই কষ্ট আছে এখানে। তারা এখনো সুস্থ হয়ে ওঠে নাই, তাদের সকল পরিবারের প্রতি আমাদের শুভকামনা রইল এবং আল্লাহ যেন এদের সকলকে অতি দ্রুত সুস্থ করে ওদের বাপ মায়ের বুকে ফিরিয়ে নিয়ে আসছে, আমরা এই কামনা করতেছি। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি আর লুণ্ঠনে ব্যস্ত ছিল আওয়ামী লীগ সরকার। বিমানসহ দেশের বিভিন্ন খাতকে ধ্বংস করেছে তারা। পুরানা এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট সংখ্যায় কম হোক, তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের তরুণ পাইলটদেরকে হারাতে চাই না। দেশে যদি শক্তিশালী নির্বাচিত সরকার থাকে, জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকে, তাহলে এই দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। এমন দুর্ঘটনা আর যেন না ঘটে, সেজন্য বিমানের আধুনিকায়নের দাবি এই বিএনপি নেতার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে বাংলা বলা জনগোষ্ঠীকে ঘিরে চলছে রাজনীতির কুটচাল। ধীরে ধীরে গরম হচ্ছে হাওয়া, ছড়িয়ে পড়ছে ক্ষোভ।
দেশটির বিজেপি শাসিত রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরেই হেনস্থার শিকার পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকরা। এবার সরকারি এক চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ, আর এরপর ক্ষোভে ফেটে পড়েছে পুরো পশ্চিমবঙ্গ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অসাংবিধানিক এবং জাতীয়তা বিরোধী আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বাংলাদেশি, এমন অভিযোগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের দেদারসে ধরপাকড় চলছে। অনেককে পুশিন করা হচ্ছে বাংলাদেশে। এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলাকে করা হলো অবজ্ঞা। সম্প্রতি বাংলাদেশি নাগরিক সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুবাদের জন্য দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠায় রাজ্য পুলিশ। সেই চিঠিতে লেখা হয় ওই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছে ক্ষোভ। তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে পোস্ট দিয়ে মমতা মনে করিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা বাংলা। বলেন, যে ভাষায় রচিত হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন, তাকে বিদেশি ভাষা আখ্যা দেয়া অপমানজনক, কলঙ্কজনক, অসাংবিধানিক এবং দেশবিরোধী। ক্ষোভ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। ওই দিল্লি পুলিশ কর্মকর্তার সাসপেনশন এবং দিল্লি পুলিশ, বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। তবে বাংলাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় কোনো ভুল দেখছে না বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, একদম ঠিকই লেখা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে ব্যবহৃত ভাষায় পার্থক্য রয়েছে। এই বিতর্কে এখনো কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ। তবে সংবেদনশীল ইস্যুতে লেখা সরকারি চিঠিতে এ ধরনের শব্দ চয়ন নিছক প্রশাসনিক ত্রুটি নাকি এর পেছনে বিজেপির সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য আছে, এখন উঠছে এমনই প্রশ্ন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ডাচদের বিপক্ষে এই সিরিজ স্পোর্টিং উইকেটে খেলবে লিটন দাসরা, আর সেজন্যই ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেটকে। ৫ আগস্ট শুরু হবে ক্যাম্প, ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে আবুধাবিতে। আরব আমিরাতে উইকেট বেশ রান বান্ধব, সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখেই সিলেটে ডাচদের বিপক্ষে প্রস্তুতি নিতে চায় টাইগাররা। ছুটি কাটিয়ে ১০ আগস্ট দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হেড কোচ ফিল সিমন্স সহ অন্য স্টাফদের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।